তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হলেন বজ্রকঠিন হাতে দেশ চালানো শেখ হাসিনা। এমনকি দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ওই দিন ছাত্র জনতার ঢেউ আসতে পড়ে। গণ অভ্যুত্থানের বিজয় উদযাপন করেন তারা। সেই সঙ্গে অবসান ঘটে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের নারী সরকার প্রধানের 15.5 বছরের শাসনেরও। প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার শেষ 24 ঘন্টা ছিল ঘটনাবহুল, যা স্মরণে রাখার মতো। এ নিয়ে প্রতিবেদন করেছে প্রথম আলো, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, বার্তা সংস্থা রয়টার্স সহ অন্যান্য গণমাধ্যম। সরকার বিরোধী বিক্ষোভ প্রশমনে 4 আগস্ট সন্ধ্যা 6টায় দেশ জুড়ে কারফিউ জারি করেন শেখ হাসিনা। ওই দিন রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে অনলাইনে একটি বৈঠক করেন। কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসা বেসামরিক লোকজনের উপর গুলি না চালাতে বৈঠকে নির্দেশনা দেন তিনি। পরদিন 5 আগস্ট ভোরে শেখ হাসিনা কড়া নিরাপত্তা বেষ্টিত প্রধানমন্ত্রীর বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। বিক্ষোভকারীদের উপর নিপীড়ন চালানোর জন্য দায়ী পুলিশ বাহিনীও হাসিনাকে জানিয়ে দেয় তারা পরিস্থিতির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হাসিনাকে পদত্যাগ করার অনুরোধ জানান, কিন্তু তা প্রত্যাখ্যান করেন তিনি। শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় ফিরে সংবিধান সংশোধন করে অবসান ঘটান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। অথচ বিরোধী দলে থাকাকালে তিনি এই ব্যবস্থার দাবি জানিয়েছিলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার অনুপস্থিতি দেশে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে বাধা হয়ে দাঁড়ায় এবং তার কর্তৃত্ববাদী আচরণ বাধাহীনভাবে অব্যাহত রাখার সুযোগ করে দেয়। পরে ওই কর্মকর্তা অবাধ্য হাসিনাকে পদত্যাগে রাজি করাতে তার ছোট বোন শেখ রেহেনাকে অনুরোধ জানান, কিন্তু কাজ হয়নি। এরপর হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাকে ফোন করেন। শেষমেশ পদত্যাগ করেন তিনি। এ সময় ভারতে ঢুকতে সাময়িক অনুমতির জন্য তড়িঘড়ি আবেদনও করেন হাসিনা। অবস্থা বেগতিক দেখে হাসিনা ও তার বোন রেহেনা সামরিক হেলিকপ্টারে উঠেন। দুপুর 2:30টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা চালানো হাসিনার জীবন ছিল ঝড়ঝঞ্ঝাপূর্ণ। 1947 সালে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। বাবা শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক। 71-এ দেশ স্বাধীন হওয়ার 4 বছর পর কিছু বিপদগামী সেনা কর্মকর্তার রোষানলে সপরিবারে নিহত হন তিনি। তবে হাসিনা ও রেহেনা ওই সময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান। কয়েক বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়েছেন তারা। হাসিনা 1981 সালে দেশে ফিরে আসেন ও আওয়ামী লীগের সভাপতি হন। 1990-এ দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হলে 1991-এর সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেন হাসিনা, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে তার দল অপ্রত্যাশিতভাবে হেরে যায়। শেখ হাসিনা 1996 সালে প্রথম যখন প্রধানমন্ত্রী হন তখন তাকে একজন কর্তৃত্ববাদী রাজনীতিক হিসেবে প্রাথমিকভাবে আমার মনে হয়নি। 2 বছর তত্ত্বাবধায়ক সরকার আমল শেষে 2009 সালে ক্ষমতায় ফেরার পর তিনি কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়তে থাকেন। 5 বছর পর 1996 সালের নির্বাচনে জয়ী হন হাসিনা। প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন তিনি। পরবর্তী সময়ে প্রধান এই দুই দল পর্যায়ক্রমে নির্বাচনে জেতে। যাই হোক, 2009 সালের নির্বাচনে আওয়ামী লীগ জেতার পর হাসিনা ক্ষমতা কুক্ষিগত করেন, শুরু করেন বিরোধীদের উপর দমন পীড়ন। সেই সঙ্গে ক্ষমতাও দীর্ঘায়িত করতে থাকেন তিনি। দেশের সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে দেখা গেছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাতের মতো শ্রমঘন কিছু শিল্প। তবে শিক্ষিত তরুণদের মধ্যে ছিল উচ্চ বেকারত্ব। এ অবস্থায় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামেন। তারা এর বিলুপ্তির দাবি করেন। এদিকে বিএনপির মতো বিরোধী দলগুলো বিক্ষোভকারী শিক্ষার্থীদের ব্যবহার করছে বলে দাবি করেন শেখ হাসিনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই আন্দোলন দমনের নির্দেশ দেন। পরিস্থিতি আরও খারাপ হয় যখন আন্দোলনকারীদের রাজাকারের বংশধরদের সঙ্গে সংশ্লিষ্ট করে বক্তব্য দেন তিনি। 1996 সালের নির্বাচনে জয়ী হন হাসিনা। প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীও হন তিনি। পরবর্তী সময়ে প্রধান দুই দল পর্যায়ক্রমে নির্বাচনে জেতে। যাই হোক, 2009 সালের নির্বাচনে আওয়ামী লীগ জেতার পর হাসিনা ক্ষমতা কুক্ষিগত করেন, শুরু করেন বিরোধীদের উপর দমনপীড়ন। সেই সঙ্গে ক্ষমতা দীর্ঘায়িত করতে থাকেন। এতে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। 21 জুলাই সুপ্রিম কোর্ট সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা প্রায় পুরোপুরি তুলে দেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অনেকেই প্রাণ হারান। বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালানোর খেসারত দিতে হয়েছে হাসিনাকে।
এটা বিস্ময়কর যে ৪৩ বছর আগে স্বাধীনতার নায়কের কন্যা হিসেবে দেশ যাকে বিরচিত সংবর্ধনা দিয়ে স্বাগত জানিয়েছিল, এখন তাকেই আবার নির্বাসনে যেতে হয়েছে। বড় প্রশ্ন হলো, হাসিনা যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে সামনে এগিয়ে নেওয়ার আশা করেছিলেন, সেই তিনিই কেন নিষ্ঠুর স্বৈরশাসক হয়ে দাঁড়ালেন? শেখ হাসিনা এক পর্যায়ে বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করেন। তাকে কারাদণ্ড দেওয়া হয়, দুর্বল হয় বিএনপি। তবুও হাসিনার কর্তৃত্ববাদী আচরণ বিরোধীদের দমন করা থেকে এতটুকু দমায়নি তাকে। তিনি তার বাবাকে দেবতাতুল্য করে তোলার চেষ্টা ত্বরান্বিত করেন এবং এমন এক পরিবেশ তৈরি করেন যেখানে সরকারের সমালোচনা সহ্য করা হয় না। গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়গুলোতে মত প্রকাশের স্বাধীনতার উপর খড়গহস্ত হন হাসিনা। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ নেয়। প্রশাসনের সমালোচকদের হয়রানি করা হয়। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিক্ষোভ ছিল হাসিনার স্বৈরাচারী শাসনের প্রাথমিক সুবিধাভোগী আওয়ামী লীগকে সমর্থনকারী ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ। হাসিনা তার নীতির সঙ্গে দ্বিমত পোষণকারী ঘনিষ্ঠ সঙ্গীদেরও একসময় নিজের কাছ থেকে সরিয়ে দেন। ভারতের সংবাদপত্র তা হিন্দুর কথায় হাসিনা ক্রমেই তার সেরা উপদেষ্টাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরিশেষে শুধু বোন রেহেনাকেই তিনি বিশ্বাস করতে পারেন বলে মনে করেন।